আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি M.A.K. জিলানী, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, কাজ করি দৈনিক সময়ের আলো পত্রিকাতে। দৈনিক সময়ের আলোর উদ্যোগে আজকে আমরা কথা বলবো আমাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে, অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সমস্ত ইস্যুতে আমাদের নিরাপত্তা পরিস্থিতি কেমন। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ার মনিরুজ্জামান। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সভাপতি। জনাব মনিরুজ্জামান, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত আগস্টের পর থেকে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের আগের যে গণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদ সরকার যাই বলি না কেন আমরা, সেগুলোর আমূল পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন ছাত্র জনতা। এবং ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই গত কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটেছে। এবং গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে অভূতপূর্ব পরিবর্তন দেখা যাচ্ছে। এবং এই পরিবর্তনকে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, জনগণের মাঝে এক ধরনের চাওয়া আছে বা এক ধরনের তারা স্বস্তি চায়, যেটা এখনো আসলে পুরোপুরি নিশ্চিত হয়নি। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে 5 আগস্টের পরবর্তী আজকে পর্যন্ত বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে বাংলাদেশে অগস্টের পরবর্তী পর্যায়ে বাংলাদেশে একটি অভূতপূর্ণ পরিবর্তন এসছে। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, স্বৈরতন্ত্রকে আমরা স্তব্ধ করতে পেরেছি, এবং আমরা একটি নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা অনেক ব্যাপক এবং উঁচু। সব ক্ষেত্রে হয়তো সেই আকাঙ্ক্ষা এত অল্প সময়ের ভিতরে পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে যেটা দেখা যাচ্ছে, কয়েকটা বিশেষ বিশেষ ব্যাপারে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে জনগণের মনে একটা অস্বস্তি বিরাজ করছে। তার ভিতরে প্রধানত দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে পর্যায়ে আছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য বলা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের অবনতি ঘটেছে। পুলিশের যে ধরনের কাজ করার কথা, অনেক ক্ষেত্রে পুলিশ সেভাবে তাদের কাজ সম্পূর্ণভাবে করছে না বা করতে পারছে না। তাদের কাঠামো অনেক ক্ষেত্রে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল, সেটা আবার নতুন করে জোড়া দেওয়ার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত যে সম্পূর্ণভাবে তারা একটি সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে, সেটাকে বলা যাবে না। এখানে আরো কঠোরভাবে আরো নজর দিতে হবে। এখানে যারা নেতৃত্বে আছেন, তাদেরও এ বিষয়ে নতুন করে দৃষ্টি দিতে হবে। 1 মিনিট একটু ধরতে হবে, ইন্টারভিউ দিচ্ছি। এবং এই নতুন পরিস্থিতিতে যে যে ধরনের নেতৃত্বের প্রয়োজন, সেই ধরনের নেতৃত্ব পুলিশের ভিতরে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। সেখানে একটা বড় ধরনের ঘাটতি আছে, সেটাকে পূরণ করতে হবে। এছাড়া বাজারের দ্রব্যমূল্য বা যে জিনিসপত্রের যে দাম যে পর্যায়ে আছে, সেটা অনেকের নাগালের বাইরে। সেখানে মানুষের ভিতরে একটা বড় ধরনের অস্বস্তি আছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিপ্লবোত্তর যে ধরনের প্রতিফলন ঘটার উচিত ছিল, সে ধরনের প্রতিফলন আমরা এখনো পুরোপুরি দেখতে পাই নাই। উদাহরণস্বরূপ বলতে পারি যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের কার্যক্রমের ভিতরে নতুন গতি আসা উচিত ছিল, সে ধরনের গতি দেখা যায় নাই। তারা গতানুগতিক ভাবে ঢিলে ঢালা উপায়ে কাজ করে যাচ্ছে। সেটা মানুষের আকাঙ্ক্ষা বা দেশবাসীর আকাঙ্ক্ষার সাথে তার প্রতিফলন ঘটছে না। কাজেই মানুষের ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনেক উঁচু, কতটুকু করা সম্ভব হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আরো অনেক কিছু করা যেত বলে আমি মনে করি। সেই ঘাটতিগুলো এখনই পূরণ করা উচিত।
আপনি যেমনটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বাভাবিক পথে নেই এবং এই জিনিসটা আসলে সঠিক জায়গাতে আসছে না। আমরাও যেটা দেখতে পাচ্ছি যে মব জাস্টিস হচ্ছে অহরহ, এবং ছিনতাইকারীদের যে দৌরাত্ম্য সেটাও বেড়ে গিয়েছে। এবং গত কয়েকদিন আগে আমরা যেটা দেখলাম, উত্তরাতে দুজন ছিনতাইকারীকে উল্টো করে ঝুলিয়ে ওভারপাসে দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এই সামগ্রিক প্রেক্ষাপটে আসলে অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি কতটুকু আসলে, এবং এইটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? অভ্যন্তরীণ নিরাপত্তার চাইতেও এটার বড় ঝুঁকি হচ্ছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বা স্টেবিলিটি। সেখানে এই ধরনের ঘটনা যদি অহরহ ঘটতে থাকে, তাহলে আভ্যন্তরীণ যে স্থিতিশীলতা বজায় রাখা দরকার বা সামাজিক যে স্থিতিশীলতা বজায় রাখা দরকার, সেখানে একটা বড় ধরনের আঘাত আসছে। এর থেকে জনমনে যে আশঙ্কা বা যে ভয়ভীতি সৃষ্টি হচ্ছে, সেটা কোনোভাবে কাম্য নয়। এছাড়াও যে বর্তমানে বাংলাদেশের এই ধরনের ঘটনা ঘটার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের যে চিত্রটা প্রতিফলিত হচ্ছে, সেটা বাংলাদেশের যে ভাবমূর্তি থাকা দরকার তার জন্য একেবারেই সহায়ক না। এই ধরনের ভাবমূর্তি যদি বাংলাদেশের বিদেশে চলে যায়, তাহলে আমরা যে ধরনের ব্যবসা বা যে ধরনের ইনভেস্টমেন্টের জন্য বিদেশ থেকে আনার চেষ্টা করছি, সেটা কোনো একটা সহায়ক ভূমিকা পালন করতে পারবে না। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা খুবই দরকার, এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতা যদি সম্পূর্ণভাবে বিঘ্ন হয়ে যায়, তখন এটা আভ্যন্তরীণ নিরাপত্তার উপরে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে আসবে। বা আপনি যেমনটি বললেন যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা যদি ঠিক না থাকে তাহলে সেটা বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে। আপনি জানেন যে ভৌগোলিক অবস্থান বা কৌশলগত কারণে পরাশক্তির কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে, এবং বাংলাদেশ এখন সম্মুখ সারির দেশের ফ্রন্টলাইন স্টেটে পরিণত হয়েছে। এবং গত সরকারের আমলে আমরা দেখেছি বড় শক্তির যে দেশগুলো, সেই দেশগুলোর প্রতিযোগিতা বাংলাদেশে হয়েছিল। এবং বাংলাদেশকে কেন্দ্র করে চীন, ইন্ডিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র তারা পাল্টা বিবৃতিও আমরা দেখেছি। এবং এই মুহূর্তে অভ্যন্তরীণ যে আনস্টেবিলিটি কথা আপনি বললেন, যে অভ্যন্তরীণ নিরাপত্তার যে ঝুঁকি, সেটা সামনের দিকে কেমন হতে পারে বহির্বিশ্বের বিচারে? প্রথমতই বলতে চাচ্ছি যে আমাদের সামাজিক যে নিরাপত্তা থাকা দরকার, সেটা আমাদের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সাথে একই সাথে যদি অব্যাহতভাবে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হতে থাকে, তাহলে এটা আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বড় হুমকি বা চ্যালেঞ্জ হয়ে আসবে। বাংলাদেশ কৌশলগতভাবে বাংলাদেশের অবস্থানের কারণে, বাংলাদেশের পরিস্থিতির কারণে একটি গুরুত্বপূর্ণ দেশ। কাজে বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হবে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে যদি বাংলাদেশের পরিস্থিতি একটা অস্থিতিশীল একটা ভাবমূর্তি বিদেশে প্রকাশ পায়, সেটা বাংলাদেশের জন্য কোনোভাবে সহায়ক ভূমিকা পালন করবে না যে কোনো ক্ষেত্রে। সেটা হতে পারে আমাদের যে বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে আমাদের যে কৌশলগত যে অবস্থান থাকা দরকার, সেখানে একটা বড় ধরনের হুমকি আসতে পারে বা চ্যালেঞ্জ আসতে পারে। এছাড়া আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিদেশ থেকে যে ধরনের ইনভেস্টমেন্ট আসার কথা, সেটার ব্যাপারে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে পারে। সবকিছু মিলে আমাদের আভ্যন্তরীণ পরিস্থিতি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা সবকিছুর সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, এবং এই দেশে বিষয়ে আমাদের অতি সত্বর আমাদের গুরুত্বের সাথে এগুলোকে সমাধান করতে হবে। বা আপনি যেমনটি বললেন যে আহ, বাইরের শক্তিগুলোর সঙ্গে তো আমাদের দেশটা আসলে জড়িত, আমাদেরও কৌশলগত কিছু বিষয় আছে। এবং গত সরকারের আমলে 5 আগস্টের আগে আমরা আমরা যতটুকু দেখেছি বা অনুধাবন করতে পেরেছি যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় যে গোয়েন্দা বাহিনী রয়ের এক ধরনের যোগাযোগ বা উপস্থিতি ছিল, এবং যেটা এখন অনেকাংশেই প্রকাশিত হচ্ছে যে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের হস্তক্ষেপ ছিল। এবং সেই সাথে এই সময়ে যেটা আলোচনা করতে দেখা যাচ্ছে, বা অনেকেই যেটা বলছেন যে এখন এই পরিস্থিতিতে ভারতের রয়ের পরিবর্তে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী বা আইএসআই এর উপস্থিতি কিছুটা টের পাওয়া যাচ্ছে। আপনি বিষয়গুলো কিভাবে দেখেন? এ ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত কোনো জায়গাতে বাহ্যিকভাবে দেখা যায় নাই। এইগুলো সবকিছুই হচ্ছে এক ধরনের ধারণা করে অনেক ক্ষেত্রে থেকে বলা হচ্ছে। এবং আমি আশা করব যে কোনো অনুমান ভিত্তিক কোনো ব্যাপারে এ ধরনের মন্তব্য না দেওয়া। আমরা চাই যে সবকিছু আমরা যা বিশ্লেষণ করি,
আমরা নিরাপত্তা বিশ্লেষণের ক্ষেত্রে হোক বা কৌশলগত বিশ্লেষণের ক্ষেত্রে হোক তথ্য নির্ভর হতে হবে, তথ্য ভিত্তিক হতে হবে। কোনো অনুমান করে বা কোনো কনস্পিরেসি থিওরির উপরে বিশ্লেষণ করা ঠিক হবে না। আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয়, সেটা আমাদের সমাধান করতে হবে। এই সমাধান করতে না পারার কারণে অন্য কারোর উপরে দোষ চাপিয়ে দেওয়াটা একেবারেই উচিত হবে না। আপনি যথার্থই বলেছেন। আপনি জানেন যে আমাদের বর্ষা বিপ্লব পরবর্তী বাংলাদেশের অভ্যন্তরে আমূল পরিবর্তন এসেছে, এবং অনেকেই বলছেন যে ওই ঐতিহাসিক পরিবর্তনকে আমাদের যে অন্যতম ঐতিহাসিক প্রতিবেশী দেশ ভারত সঠিকভাবে অনুধাবন করতে পারেনি। এবং আমরা যেটা দেখেছি 5 আগস্টের পর থেকে টিল টুডে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে মিস ইনফরমেশন, ডিফেক এবং প্রচুর প্রপাগান্ডা ছড়াচ্ছে। আপনি বিষয়গুলো কিভাবে দেখছেন? আমিও মনে করছি যে বাংলাদেশের জনগণের দ্বারা যে আমূল পরিবর্তন এসছে, যেটা আমরা বলতে চাচ্ছি যে বর্ষা বিপ্লব উত্তর যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটাকে হয়তো ভারত সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারছে না। অনেক ক্ষেত্রে তাদের যে ধরনের তথ্য তারা সেখান থেকে ছড়াচ্ছে, সেটা একটা ডিসইনফরমেশনের পর্যায়ে চলে গেছে। এবং সেটার কারণে আমাদের যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক থাকা দরকার, যেটা প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক থাকা খুবই বাঞ্ছনীয়, সেখানেও বড় ধরনের একটা আঘাত আসছে। এখানে দেখা যাচ্ছে ভারতের যে বিভিন্ন মিডিয়া হাউসগুলো আছে, তারা এখানে কোনোভাবে একটা সহায়ক ভূমিকা পালন করছে না। তারা বিভিন্ন কনস্পিরেসি থিওরি বা বিভিন্ন ভুল তথ্যের উপর নির্ভর করে তারা যে তথ্য যে প্রকাশ করছেন, তার থেকে এই ধরনের ভুল এবং বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমি বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেটাকে সঠিকভাবে অনুধাবন করাটা ভারতের পক্ষে খুবই জরুরি। কারণ শেষ পর্যন্ত এই দুটি দেশ প্রতিবেশী রাষ্ট্র। সরকার গুরুত্বপূর্ণ একটি অংশ রাষ্ট্রের, তবে তার চাইতেও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জনগণ। এবং এই দুই দেশের ভিতরে, দুই জনগণের ভিতরে যে ধরনের বোঝাপড়া, যে ধরনের সুসম্পর্ক থাকা দরকার, এবং সেটার প্রতিফলন হবে জনগণের আকাঙ্ক্ষার উপরে। বাংলাদেশের পরিবর্তন বাংলাদেশের জনগণ করেছে, এটাকে সকলকে গ্রহণ করতে হবে। গ্রহণ করে নতুন পথ চলার পথ খুঁজে বের করতে হবে। সে ধরনের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত ভারতের কাছ থেকে সঠিকভাবে দেখতে পাই নাই। তবে আমি আশা করব হয়তো তারা অদূর ভবিষ্যতেই এই পথ চলাতে নতুন করে আবার তারা দৃষ্টিপাত করবেন। আপনি জানেন যে গত 5 আগস্টের আগে বাংলাদেশের যে আগের রেজিম ছিল, সেই রেজিমের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের প্রচন্ড ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং বাংলাদেশের শিক্ষা, বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা সব খাতেই আসলে এক ধরনের ভারতের উপর বাংলাদেশ সঙ্গে যোগাযোগ ছিল, এবং প্রখর যোগাযোগ ছিল। এবং 5 আগস্টের পরে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেই টানাপোড়েন থেকে বাংলাদেশের মানুষেরা শিক্ষা, চিকিৎসা থেকে বিভিন্ন ক্ষেত্রে ভারতের কাছ থেকে যে সহযোগিতামূলক বা সহযোগিতা পাচ্ছিল, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এবং বাংলাদেশ সরকার এখন সেই জায়গাগুলো অন্য কোনো ভাবে ওভারকাম করার চেষ্টা করছে, এবং যে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দেশের সহায়তা নেওয়া হচ্ছে, বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে চীনের কিছু সহযোগিতা নেওয়া হচ্ছে। পাকিস্তানও এখানে অনেক এগিয়ে এসেছে। এবং অনেকেই যেটা বলছেন যে আগের যে সম্পর্ক ছিল ভারতের সঙ্গে, সেই জায়গাতে এখন চীন বা পাকিস্তানের সঙ্গে সেটা বাংলাদেশ ওভারকাম করে সেই সম্পর্কটা আসলে যে ছেদ পড়েছে, সেই ছেদের জায়গাটা পূর্ণ করার চেষ্টা করছে। আপনি কি মনে করছেন? যেটা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো স্থানে শূন্যতা সৃষ্টি হয়, সেটা অন্য কেউ পূরণ করে ফেলে। এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের নিয়মাবলীর ভিতর পড়ে। ভারতের সাথে আমাদের যে বর্তমান সম্পর্কে টানাপোড়েন চলছে, তার কারণে কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। তবে যেখানে বিরূপ প্রতিক্রিয়া পড়ার কারণে শূন্যতা সৃষ্টি হয়, সে শূন্যতা অবশ্যই অন্য কেউ পূরণ করে ফেলে। তবে আমি আশা করব যে আমরা সব দেশের সাথে সহযোগিতা করতে চাই, শুধু ভারতের সাথেই নয়। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এছাড়া আমাদের অঞ্চলে অন্যান্য যে সকল দেশ আছে, সকলের সাথে আমরা সহযোগিতা করতে চাই, বন্ধুত্ব
সার্বভৌমত্বের সম্পর্ক আমরা যেভাবে বজায় রেখেছি সেটাকে আরো দৃঢ় করতে চাই। এক্ষেত্রে যে কোনো দেশ হতে পারে, সব দেশের সাথে আমরা সহযোগিতা করতে চাই, শুধু ভারত একা নয়। বা আপনি শুরুতেই যেটা বলেছেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশের একটা কৌশলগত গুরুত্ব রয়েছে, এবং বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটি গুরুত্ব আছে, এবং বাংলাদেশ বেসিক্যালি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার মধ্যে একটি সেতু বন্ধন গড়ার ক্ষেত্রে কৌশলগত অবস্থানে অবস্থান করছে। এবং ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের নিজস্ব প্রতিবেদন বা নিজস্ব নীতি আছে, এবং বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলে ওয়েস্টার্নদের মতো এখানেও আইনের শাসন এবং সমতা এবং সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চায়। অন্যদিক দিয়ে বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত আছে, এবং আপনি জানেন যে জিও পলিটিক্সে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েট বেসিক্যালি ইন্দো প্যাসিফিক এর একটা কাউন্টার পার্ট। তো বাংলাদেশ তো সবার সঙ্গে আসলে সহযোগিতামূলক এবং ভারসাম্য সম্পর্ক বজায় রেখে চলছে। সামনে কি এইগুলো নিয়ে কোনো ঝুঁকি বা কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে? বাংলাদেশ কৌশলগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ দেশ। আমরা একটি ম্যারিটাইম নেশনও। এই কারণে বাংলাদেশের যে কৌশলগত গুরুত্বটা আগের চাইতে অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। তার কারণে আমাদের বিভিন্ন যে পরাশক্তি এবং গুরুত্বপূর্ণ শক্তিগুলো আছে তাদের সকলের নজর বাংলাদেশের উপর আগের চাইতে এখন অনেক বেশি। এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমাদের বৃহৎ শক্তির সাথে যে সম্পর্কগুলো আছে সেখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে। এই কারণে যে আমরা জানি যে বর্তমান বিশ্বে কৌশলগতভাবে দুইটি বলয়ের সৃষ্টি হয়েছে, এবং এই যে ধরনের কৌশলগত প্রতিযোগিতা হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্র চীনের ভিতরে, তার মাধ্যমে এই ধরনের বলয়ের সৃষ্টি যেটা হয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে, বা আরো এটার যে রেখাগুলো আরো কঠিন হবে। এক্ষেত্রে আমাদের যে ভারসাম্য বজায় রাখার দরকার আমাদের সম্পর্কের ক্ষেত্রে, সেটা রাখা কোনো কোনো ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে। তবে আমরা আশা করব আমরা ইতিপূর্বে যেভাবে আমাদের এই ভারসাম্য বজায় রেখে চলে এসেছি, আমরা সে একইভাবে এই ভারসাম্যটা বজায় রাখতে পারবো। তবে তার চাইতেও যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি, আমরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ দেশ। বিশেষ করে আমরা বঙ্গোপসাগরের মুখে আমাদের যেখানে অবস্থান, তার কারণে বঙ্গোপসাগরের প্রবেশদ্বারে আমরা একটা গুরুত্বপূর্ণ পথ হয়ে আছি। এই যে আমাদের যে এখানে যে এটার কারণে আমাদের যে গুরুত্বটা, সেটা আমাদেরকে সম্পূর্ণভাবে অনুধাবন করতে হবে, এবং কৌশলগত জাতীয় স্বার্থে এটাকে ব্যবহার করতে হবে। সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আরো কিছু সক্রিয় পররাষ্ট্র পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। সেগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। পররাষ্ট্রনীতিতে যে ধরনের গতিশীলতা আসা দরকার, সেটা আমরা এইসব ব্যাপারে এখন পর্যন্ত দেখতে পাই নাই। এগুলো ব্যাপারে আমাদের দৃষ্টি দিতে হবে। আপনি আঞ্চলিক ব্যাপারে কথা বলছিলেন। আঞ্চলিক ক্ষেত্রে বা প্রতিবেশীদের ক্ষেত্রে আমাদের বর্তমানে সবথেকে যেটা নিরাপত্তার ঝুঁকি বা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, বিশেষ করে রাখাইন রাষ্ট্রের কাছ থেকে, রাখাইন প্রদেশের কাছ থেকে। আমরা সকলে জানি, আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে রাখাইন অঞ্চলটা সম্পূর্ণভাবে মিয়ানমারের সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে, বা মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখানে প্রায় 90 ভাগ থেকে 95 ভাগ শহর যেগুলো আছে সেগুলো ইতিমধ্যে আরাকান আর্মির দখলে চলে গেছে। একমাত্র রাখাইনের যে রাজধানী সিটওয়ে, সেটা এখনো সরকারের নিয়ন্ত্রণে আছে। তবে মনে আশঙ্কা করা হচ্ছে যে খুব শীঘ্রই এটাও আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাবে। এখানে যে আমূল পরিবর্তন এসেছে আমাদের সীমান্তে বা সীমান্ত পরবর্তী রাখাইন রাষ্ট্রে, সে ব্যাপারে আমাদের খুবই সচেতন বা সজাগ থাকার প্রয়োজন। কারণ এর থেকে নানাবিধ নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হতে পারে বা হতে যাচ্ছে। সে ব্যাপারে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আমরা নতুন করে সৃষ্টি করব, সে ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে। আরাকান আর্মির সাথে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই।
সে ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা করে আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, কারণ আমাদের বাস্তবতাটা মেনে নিতে হবে। আমরা জানি যে এই রাষ্ট্রের রাখাইন রাষ্ট্র আরাকান আর্মির হাতে নিয়ন্ত্রণে চলে গেছে। কাজে তাদের সাথে কথা না বলার এখন আর কোনো সুযোগ নেই। আমরা যদিও দেরি হয়ে গেছে, তবুও আমি আশা করব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করবে এবং আমাদের সমগ্র মিয়ানমারের যে পররাষ্ট্রনীতি সেটাকে সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজাতে হবে। আমরা সকলে জানি যে ভারত ছাড়া আমাদের একমাত্র অন্য প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মিয়ানমার। কাজে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সেখানে যে ধরনের পরিবর্তন আসছে তার সাথে আমাদের বাস্তবভাবে মিল রেখে খাপ খাইয়ে আমাদের পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রীয় নীতিগুলো আবার নতুন করে ঢেলে সাজাতে হবে। তাদের সাথে আমরা কি ধরনের সম্পর্ক চাই সে ব্যাপারে আমাদের নির্ধারণ করতে হবে এবং খুব শীঘ্রই করতে হবে। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ দূত অ্যাম্বাসেডর খলিলুর রহমান গত সপ্তাহে একটি অনুষ্ঠানে বলেছেন যে এই সংকট উত্তরণের জন্য বাংলাদেশ সরকার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা হয়তো সবকিছু প্রকাশ্যে বা বাইরে বলতে পারছে না, কিন্তু যোগাযোগ আছে। আপনি যেটা বললেন যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক গড়া উচিত, একটু ব্যাখ্যা করবেন বিষয়টা কিরকম? বাস্তব ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আরাকান আর্মি সম্পূর্ণভাবে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। আমরা এমনটাও শুনতে পাচ্ছি যে আরাকান আর্মি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নেওয়ার পরে এখানে হয়তোবা তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে পারে, অথবা যদি স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করে তারা এমন একটা পর্যায়ে যাবে যেটাতে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সাথে তাদের একটা ক্ষীণ সম্পর্ক থাকবে, বাট কার্যত তারা স্বাধীনভাবে তাদের দেশটাকে পরিচালনা করবে। সেক্ষেত্রে শুধু যে পিছনের দরজা দিয়ে তাদের সাথে সম্পর্ক রাখা যে পর্যায়ে আমরা ছিলাম বা আছি সেটা হয়তো আর কাজ করবে না। এখানে রাষ্ট্রীয় পর্যায়ে হয়তো আরাকান আর্মির সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, কারণ সেটাই বাস্তবতা। এবং হয়তো এমন দেখা যাবে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আর মিয়ানমার থাকবে না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে রাখাইন থাকবে। কাজেই আমাদের সম্পূর্ণ পরিস্থিতিটাকে নতুন করে পর্যালোচনা করতে হবে, নতুন করে সম্পূর্ণভাবে নতুন উদ্ভাবনী ভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ কি সম্পর্ক হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আরাকান আর্মির প্রতি বাংলাদেশের সঙ্গে যে সহযোগিতামূলক সম্পর্ক, আমি যদি অ্যাম্বাসেডর খলিলুর রহমানের কথা বলি, আমাদের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা আসলে প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে এবং আরাকান আর্মিকে রাখাইনের স্টেট হিসেবে আমরা কি আমাদেরকে তাদেরকে তাদের প্রতি তার স্বীকার করে নিতে হবে? না, আরাকান আর্মি এখন পর্যন্ত কোনো স্বাধীনতা তারা ঘোষণা করে নাই। কাজে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পর্যায়ে এখনো তারা আসে নাই। তবে আরাকান আর্মি কার্যত রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। কাজে আমাদের রাখাইনের সাথে যে ধরনের সম্পর্ক আমাদের হবে সেটা প্রধানত আরাকান আর্মির সাথে হতে হবে। আরাকান আর্মির সাথে অনেক বিলম্ব হলেও কিছু কিছু পর্যায়ে হয়তো সরকারের কিছু পর্যায় থেকে তাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয়েছে। আমি আশা করব যে এটাকে আরো কার্যকর করা হবে এবং বাস্তবসম্মত করতে হবে, যেহেতু কার্যত তারাই সে অঞ্চলের নিয়ন্ত্রণে চলে গেছে। এখানে কোনো মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো উপস্থিতি নাই। কাজে রাখাইনের যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যাদের সাথে আমাদের সীমান্ত আছে, তাদের সাথে আমাদের যা কিছু সম্পর্ক করতে হবে সেটা আরাকান আর্মির মাধ্যমেই করতে হবে। সেই বাস্তবতাটাকে ভেবে আমাদের নতুন করে পর্যালোচনা করতে হবে কি ধরনের সম্পর্ক কোন পর্যায়ে আমরা রাখবো। আপনি একটু আগে যেটি বলছিলেন যে বড় শক্তি দেশগুলোর সঙ্গে বাংলাদেশ যে ভারসাম্য রক্ষা করে চলছে, সামনে এই ভারসাম্য রক্ষা করে চলতে গিয়ে ঝুঁকি সৃষ্টি হতে পারে। এবং আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে, সেই দ্বিপক্ষীয় বৈঠকেও কিন্তু বাংলাদেশ নিয়ে আলোচনা হয় এবং যেটি সর্বশেষ ট্রাম্পের সঙ্গে মোদির যে বৈঠকটি হয়েছে সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ এসেছিল।
এবং অনেকেই যেটা বলছে যে চীন এবং ইউএস এর সঙ্গে যে বৈরিতা চলছে, সেই বৈরিতার প্রেক্ষিতে বাংলাদেশের সামনের দিনে যে কোনো একটা পক্ষকে বেছে নেওয়ার জন্য চাপ সৃষ্টি হতে পারে। আবার অনেকে এটিও বলছেন যে ভারতের সঙ্গে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেমন ভালো, তেমনি তারা কোয়াডের সঙ্গেও সংশ্লিষ্ট, এবং সামনে যদি ভারত বাংলাদেশকে চাপ সৃষ্টি করতে চায়, তাহলে তারা সেখান থেকেও এক ধরনের সহযোগিতা পাবে, যেটা বাংলাদেশ হয়তো পাবে না। আপনি কি মনে করছেন? আমাদের যদি রাষ্ট্র হিসেবে আমরা সংহত অবস্থা থাকি, আমাদের যদি সে ধরনের জাতীয় যে ধরনের ইউনিটি থাকার দরকার সেটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমরা রাষ্ট্র হিসেবে একটা শক্তিশালী পর্যায়ে থাকতে পারবো। আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশের রাষ্ট্রের জন্য একটি কৌশলগত স্বাধীনতা থাকার প্রয়োজন, যেটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করছি। এটাকে আরো উন্নত করতে হবে। আমরা বলতে চাইছি যে বিশ্বের পরাশক্তির প্রত্যেকেরই তাদের নিজের নিজের স্বার্থ আছে, আঞ্চলিক স্বার্থ আছে, আন্তর্জাতিক স্বার্থ আছে। একইভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ আছে। আমাদের রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে আমরা দুই পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। অনেক ক্ষেত্রে এটা হয়তো কঠিন পর্যায়ে যাবে, তবে আমি আশা করি যে আমরা যদি সঠিকভাবে আমাদের যে নীতিমালাগুলো প্রণয়ন করব সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা দুপক্ষকেই সমানভাবে আমরা বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে পারবো। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কাজেই এই অঞ্চলের উপরে ভারতের যে ধরনের সম্পর্ক তারা রাখতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থান। সেই কারণেই বাংলাদেশের ব্যাপারে তারা বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে আলোচনা করে এসেছে এবং আসছে। তবে আমরা আশা করব যে এটা এমন একটা পর্যায়ে যাতে ভারত না নিয়ে যায় যে সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে নাক গলানোর পর্যায়ে চলে যায়। আমরা সার্বভৌমত্ব বজায় রাখতে চাই। আমরা একটি স্বাধীন দেশ। আমাদের স্বাধীন দেশ হিসেবে আমাদের যা কিছু নীতি নির্ধারণ সেটা আমরা আমরা নিজেদের স্বার্থে একাই করতে পারবো এবং আমরা সেভাবে এগোতে চাই। আপনি জানেন যে তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে এক ধরনের বৈরিতা চলছে, এবং তাইওয়ানকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে। এই তাইওয়ান সংকটকে ঘিরে সামনে কি বাংলাদেশে কোনো চাপ সৃষ্টি হতে পারে? বাংলাদেশের সাথে তাইওয়ান ঘিরে কোনো কৌশলগত চাপ সৃষ্টির সম্ভাবনা আদৌ খুব আমি শীঘ্রই দেখি না। কারণ যেহেতু আমরা তাইওয়ানের খুব প্রতিবেশী কোনো অঞ্চলে নাই, কাজে এখানে যে ধরনের কৌশলগত প্রতিযোগিতার ভিতরে আছে, যদি কোনো পর্যায়ে সেটা এর উপরে চলে যায়, অর্থাৎ সংঘাতের দিকে চলে যায়, সেটার সাথে পরাশক্তি এবং বড় শক্তিগুলো জড়িত হবে। বাংলাদেশের উপরে অর্থনৈতিকভাবে বিরূপ প্রভাব আসতে পারে, বাট এছাড়া অন্য কোনো ধরনের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আমরা পড়বো বলে আমি মনে করছি না। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বা বহির্বিশ্বের সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আপনার সর্বশেষ বক্তব্য যদি আমাদের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বলতে চাইবো যে আমাদের আভ্যন্তরীণ পরিস্থিতি যদি আমরা সম্পূর্ণ স্থিতিশীল রাখতে পারি, তাহলে আমাদের শুধু আভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী হবে তাই নয়, বরং আমাদের যে অন্যান্য দেশের সাথে যে আমাদের নিরাপত্তার সম্পর্কগুলো আছে সেক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা রাখবে। আমি আশা করব যে আমাদের আভ্যন্তরীণ স্থিতিশীলতার ব্যাপারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আমরা খুব কঠোর নজরদারি করব, যাতে করে কোনোভাবে বর্তমান যে পরিস্থিতির ভিতর আমরা চলে গেছি সেটা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজে বের করতে হবে, যাতে করে আমরা একটা স্থিতিশীল সমাজ আমরা আবার ফিরে পেতে পারি, যেখানে মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারবে, নির্বিঘ্নে চলাচল করতে পারবে, যেটা অনেক ক্ষেত্রে এখন বিঘ্নিত হচ্ছে। আমাদের বহির্বিশ্বে আমাদের যারা বন্ধু আছে, আমাদের যারা ঘনিষ্ঠ প্রতিবেশী এবং বন্ধু আছে, আমাদের যে আঞ্চলিক বন্ধু যারা আছে দক্ষিণ এশিয়াতে, এবং আমাদের যাদের সাথে নিরাপত্তার সহযোগিতা আছে, সকল ক্ষেত্রে আমাদের সম্পর্ক বজায় রেখে এটাকে আরো জোরদার করতে হবে, যাতে করে আমাদের সকল ক্ষেত্রে আমাদের পরিস্থিতি জাতীয় স্বার্থে আরো শক্তিশালী হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ার মুনিরুজ্জামান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও।